এখানটায় আসে হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস, সরি, আমাদের কর্টিসল। কর্টিসল হচ্ছে একটা গ্লুকোকর্টিকয়েডস। তো গ্লুকোকর্টিকয়েডসের ভিতরে মোর পটেন্ট হচ্ছে কর্টিসল। ঠিক আছে, তো কর্টিসলের হচ্ছে কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো অ্যাট ফার্স্ট জানা লাগবে। যেহেতু একটা স্টেরয়েড হরমোন, সো এটার কাজ হচ্ছে আগে বলে দিছি পার্ট ওয়ানে। তো এখানটা হচ্ছে আমরা মেনলি ফাংশন নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে স্টিমুলেশন নিয়ে কাজ করব, স্টিমুলেশন কীভাবে বাঁচে, তারপরে হচ্ছে পারমিসিভ অ্যাকশনগুলো কী, এগুলো নিয়ে আর কি হালকা পাতলা আলোচনা করবো। তাহলে শেষ। এই জায়গায় অ্যাট ফার্স্ট থাকতে হচ্ছে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে মেটাবলিক ফাংশন আর একটা হচ্ছে নন মেটাবলিক ফাংশন। তো মেটাবলিক ফাংশনের ভিতরে আছে হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। অ্যাট ফার্স্ট এখানটায় কার্বোহাইড্রেট মেটাবলিজমের কর্টিসল কী করবে হচ্ছে গ্লুকোনিওজেনেসিসকে হচ্ছে স্টিমুলেট করবে, গ্লুকোনিওজেনেসিসকে হচ্ছে স্টিমুলেট করবে। এটা স্টিমুলেট করলে কী হবে, এটা স্টিমুলেট করলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ভেঙে গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি করবে, এবং এই এক্সট্রা যে গ্লুকোজগুলো আছে এই গ্লুকোজগুলো হচ্ছে ব্লাডে চলে আসবে। দ্যাটস ওয়াই ব্লাডের গ্লুকোজ ইনক্রিজ করবে, ব্লাড গ্লুকোজ ইনক্রিজ করবে। এবং এই যে ব্লাডগুলো আছে, এই ব্লাড গ্লুকোজ হচ্ছে আমাদের সেল দ্বারা খুব বেশি ইউজ হবে না, এটা হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজেশন বাই সেল, এটাকে হচ্ছে সে আবার ডিক্রিজ করবে। এবং এই যে এক্সট্রা যে গ্লুকোজগুলো আছে এগুলো পরে হচ্ছে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে জমা হবে। ঠিক আছে, এটাই গেল হচ্ছে আমাদের অন কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে কর্টিসলের কাজ। এখন একটা থেকে হচ্ছে প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজম কী করবে, এখানে দেখছিলাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ঘটাচ্ছে। গ্লুকোনিওজেনেসিস ঘটাচ্ছে মানে এখানটায় সে কী করবে, প্রোটিন ক্যাটাবলিজমটাকে হচ্ছে বাড়াই দেবে। ঠিক আছে, কী করবে, প্রোটিন ক্যাটাবলিজমকে সে হচ্ছে বাড়াই দিবে। প্রোটিন ক্যাটাবলিজম বাড়াই দিলে এখানটা আর কী কী হবে, অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন ফ্রম এক্সট্রা হেপাটিক টিস্যু ইন্টু ব্লাড, মানে হচ্ছে এখানটায় অ্যামাইনো অ্যাসিডের মোবিলাইজেশন যেটা আছে এই মোবিলাইজেশনটা হচ্ছে বেড়ে যাবে, এক্সট্রা হেপাটিক টিস্যু থেকে হচ্ছে ব্লাডে চলে যাবে। তারপর কী করবে, অ্যামাইনো অ্যাসিড আপটেকটাকে হচ্ছে সে কমাই দিবে এবং প্রোটিন সিনথেসিসও কমাই দিবে। তারপরে এটার হচ্ছে আবার লিভারে উল্টা কাজ করবে, লিভারে করবে কি, অ্যামাইনো অ্যাসিড আপটেকটাকে বাড়াই দিবে এবং হচ্ছে প্রোটিন সিনথেসিসটাকেও সে বাড়াই দিবে। আবার প্লাজমার ক্ষেত্রে কি করবে, যেহেতু আমাদের একটু কী করতেছিল, অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন ফ্রম এক্সট্রা হেপাটিক টিস্যু ইন্টু ব্লাড, তাহলে হচ্ছে আমাদের ব্লাডে যেহেতু চলে আসতেছে তার মানে এখানটা প্লাজমা আছে, প্লাজমাতে আমার প্রোটিনের পরিমাণ বাড়বে, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণও ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কী কী হইলো, লিভারে কর্টিসল লিভার প্রোটিনসটাকে হচ্ছে ইনক্রিজ করবে কিসের মাধ্যমে, অ্যামাইনো অ্যাসিড আপটেকের মাধ্যমে এবং হচ্ছে প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। প্লাজমাতে হচ্ছে প্লাজমা প্রোটিনটা বাড়াই দিবে, প্লাজমা অ্যামাইনো অ্যাসিড বাড়াই দিবে, আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আপটেক কমাই দিবে, প্রোটিন সিনথেসিস কমাই দিবে, প্রোটিন ক্যাটাবলিজমকে ইনক্রিজ করবে এবং অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন ফ্রম এক্সট্রা হেপাটিক টিস্যু আছে, তো হয়ে গেল। আরেকটা হচ্ছে ফ্যাট মোবিলাইজেশন, ফ্যাট মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশন ফ্রম অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু থেকে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের যে মোবিলাইজেশন আছে সেটা বাড়াই দেবে। তাহলে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজেশন ফর এনার্জি, মেইনলি ফ্যাট থেকে হচ্ছে আমাদের কর্টিসল কাজ করে ফ্যাটের উপরে, সে হচ্ছে লাইপোলাইসিস ঘটাবে। ঠিক আছে, লাইপোলাইসিস ঘটাবে, এখান থেকে আমরা কী পাবো হচ্ছে অনেক বেশি এনার্জি পাবো। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড থেকে যদি হচ্ছে আমরা এনার্জি তৈরি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিটোন বডিটা ফর্মেশন হয় এবং হচ্ছে প্লাজমা ফ্যাটি অ্যাসিডটা ইনক্রিজ করবে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড থেকে যদি হচ্ছে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, সেখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে এনার্জি তৈরি করি তাহলে সেখান থেকে কিটোন বডিজ তৈরি হয়, সেখানেও তৈরি হবে। এখন এইভাবে সে কী করবে, মেটাবলিক সিস্টেমের মাধ্যমে যেহেতু হচ্ছে আমাদের ফ্যাটটাকে মোবিলাইজেশন করতেছে, তার মানে আমরা যখন হচ্ছে না খেয়ে থাকবো, বলতে আমাদের স্টারভেশন আর স্ট্রেস যে টাইমটা আছে, স্ট্রেস টাইমে সে কী করবে, আমাদের গ্লুকোজটাকে the cell utilization of glucose for energy to utilization of fatty acid in the time of starvation and or other stress। আচ্ছা, এভাবে আমাদের হচ্ছে এনার্জিটা দেবে যখন হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ তুলনামূলক কমে গেছে, তখন সে হচ্ছে ফ্যাট মোবিলাইজেশনের মাধ্যমে আমরা এনার্জিটা বাড়াই দেবো। আচ্ছা, এক্সেস কর্টিসল কজেস অবেসিটি টু এক্সেস স্টিমুলেশন অফ ফুড ইনটেক। আচ্ছা,
এই যে এক্সেস কর্টিসল যদি হয় তাহলে হচ্ছে বডির মিড লেভেলের দিকে আমাদের এটা বাড়ায় দেয়, অবেসিটিটা বাড়ায় দেয়। কারণ এক্সেস কর্টিসল আবার হচ্ছে ক্ষুধা বৃদ্ধি করে, ঠিক আছে? এবং এই ক্ষুধা বৃদ্ধির কারণে দেখা যায় যে হচ্ছে বডিতে ফ্যাট জমা হচ্ছে। কারণ এ কী করবে না, এ আবার হচ্ছে গ্লুকোজকে আপটেক হইতে দিবে না, ঠিক আছে? বেশি খাচ্ছে, গ্লুকোজ আপটেক হচ্ছে না, গ্লাইকোজেনোসিস হচ্ছে, পরে আবার এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে, এই কারণে। এখন ফ্রি ফ্যাটি অ্যাসিডস আচ্ছা, এই যে এত কিছু হইলো, excess cortisol causes obesity. Although cortisol can causes moderate degree of fatty acid mobilization from adipose tissue, a peculiar type of obesity develops in many people with excess cortisol excretion, with excess deposition of fat in the chest and head regions of the body, giving a buffalo-like torso and rounded moon face. Although the cause is unclear, it has been suggested that this obesity results from excess stimulation of food intake, with fat being generated in the tissue of the body more rapidly than in the mobilized oxidation. আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে সে কী করছে, আমাদের হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে বাড়ায় দিচ্ছে। আচ্ছা, ব্লাড গ্লুকোজ যদি বাড়ায় দেয় তাহলে সেটাকে আমরা কী বলি? ডায়াবেটিস, রাইট? বডি ব্লাডে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায় যায়, হচ্ছে আমি বলতেছি ডায়াবেটিস, নর্মাল লেভেলের থেকে যদি বাড়ায় যায়। তাহলে যদি হচ্ছে আমাদের কর্টিসলের কারণে আমাদের ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি হচ্ছে অ্যাড্রিনাল ডায়াবেটিস। Both increased gluconeogenesis and moderate reduction of glucose utilization by the cells causes the blood glucose concentration to rise. This is blood glucose in turn stimulates insulin secretion. This increased plasma level of insulin, however, are not as effective in maintaining plasma glucose as they are under normal condition. ঠিক আছে? The increase in blood glucose concentration in occasionally great enough more than 50%, normal থেকে 50% বেশি, that the condition is called adrenal diabetes. Okay, এখন নন মেটাবলিক ইফেক্টের ভিতর কি কি আছে? নন মেটাবলিক ইফেক্টের মধ্যে আছে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, তারপর হচ্ছে ইফেক্ট অন ইমিউনিটি। মেনলি এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের ভিতরেই হচ্ছে এগুলো পড়ে যায়, অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, ইফেক্ট অফ ব্লাড, ইফেক্ট অন ব্লাড সেলস, ইউসিনোফিল অ্যান্ড বেজোফিলের হচ্ছে কাউন্ট কমাই দিবে, আরবিসি প্লেটলেট অ্যান্ড নিউট্রিফিলের কাউন্ট বাড়াই দিবে। তারপর হচ্ছে আমাদের ইমিউনিটি যে লেভেলটা আছে, ইমিউনিটি লেভেলটা হচ্ছে কমাই দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু পরে আসি। তার আগে হচ্ছে আমাদের কী করবে, আমাদের কর্টিসল হচ্ছে কখন রিলিজ হবে? কর্টিসল রিলিজ হয় হচ্ছে মেইনলি দুই বেলা নাকি এক বেলা, এটা হচ্ছে মেইনলি খুব সকালের দিকে হচ্ছে আমাদের কর্টিসলটা খুব বেড়ে যায় এবং বিকালের দিকে আমাদের কর্টিসল লেভেলটা কমে যায়। আবার যত রাত গভীর হয় তত আস্তে 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 আমাদের কর্টিসল লেভেলটা হচ্ছে কমে যায়। একটা গ্রাফ তো দেওয়া ছিল, দুপুরের দিকে কিছুটা বাড়ে, মেনলি গ্রাফটা হচ্ছে অ্যাট এই টাইমের দিকে হচ্ছে বাড়তে থাকে। আচ্ছা, মেনলি এখানটায় যে হচ্ছে গ্রাফটা দেওয়া আছে গাইডনে, এখানে এটা হচ্ছে আমাদের 5 সর্বোচ্চ 20 মাইক্রোগ্রাম পার 100 মিলিলিটার, 20 মাইক্রোগ্রাম পার 100 মিলিলিটারের মধ্যে এটা হচ্ছে 5, 10, তারপর হচ্ছে 15, এটা হচ্ছে 20। আচ্ছা, তাহলে রাত 12টার দিকে খুবই কম থেকে রাত 12টার দিকে হচ্ছে 5-এর কাছাকাছি থাকে। তারপরে হচ্ছে রাত যত বাড়ে বাড়ে আস্তে 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 বাড়ে, এটা আবার ভোরের দিকে ভোর 4টার দিকে আবার কমে যায়, তারপরে আবার বাড়ে, এইবারে হচ্ছে আবার 4টা থেকে ভোর 6টার দিকে হচ্ছে কিছুটা আবার কমে, খুব বেশি কমে না, অল্প একটু কমে। তারপরে হচ্ছে যখন 8টা বাজে, সকাল 8টা, এটা হচ্ছে পিক লেভেলে থাকে, ঠিক আছে? 7টার দিকে একটা এইখানটায় একটা হচ্ছে দেয় কমে, তারপর হচ্ছে একটা পিক লেভেলে থাকে। তারপরে দুপুর 12টার দিকে এভাবে আস্তে 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 কমা শুরু করে, দুপুর 12টার দিকে আবার একটু বাড়ে, তারপরে হচ্ছে 4টার দিকে আবার কমে,
এভাবে এভাবে রাত যখন 12টা হয় তখন এটা আবার হচ্ছে 5-এর নিচে চলে আসে। তাহলে হচ্ছে 12, 4, 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে AM, আর এটা হচ্ছে PM, এটা হচ্ছে 12 PM। ঠিক আছে, এখন এটা তো হচ্ছে নর্মাল লেভেল, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্লাড গ্লুকোজ, সরি কর্টিসল লেভেলটা হচ্ছে ইনক্রিজ করবে। ঠিক আছে, কখন? এক নাম্বার হচ্ছে ট্রমা, 2 নাম্বার হচ্ছে ইনফেকশন, তারপরে কি করবে, তারপরে হচ্ছে ইন্টেন্স হিট অর কোল্ড, ইন্টেন্স হিট অর কোল্ডের ক্ষেত্রে এটা বাড়বে। তারপরে এটা হচ্ছে সার্জারি, তারপর হচ্ছে ডেবিলিটেটিং ডিজিজ, staining an animal so it cannot move, injection of necrotizing substance beneath the skin, তারপরে হচ্ছে injection of norepinephrine and other sympathomimetic drugs আচ্ছা এগুলাই। এখন এখানে হচ্ছে আমরা একটু ইয়াটা দেখে নিই, সার্কাডিয়ান রিদম অফ গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন। আচ্ছা, এটাই ছিল সার্কাডিয়ান মেথড। আমাদের হচ্ছে যে বডির যে সার্কাডিয়ান মেথড আছে সে সার্কাডিয়ান মেথড অনুযায়ী এটা চলতে থাকে। যদি আমাদের সার্কাডিয়ান মেথড যদি হচ্ছে চেঞ্জ হয়, আমাদের সার্কাডিয়ান রিদম যদি চেঞ্জ হয়, তাহলে এই কি বলে কর্টিসলের আপ ডাউনও হতে পারে। ঠিক আছে, সো যে কজগুলো বললাম এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কর্টিসল ইনক্রিজ হয়। এখন এটার জন্য তো হচ্ছে রেগুলেশন থাকতে হবে, তাই না? রেগুলেশনটা মেনলি কীভাবে হয়? রেগুলেশন হচ্ছে আমাদের কর্টিসল নিয়ন্ত্রিত হয় হচ্ছে পুরাটাই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এখন এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এটা আবার কোথায় থাকে? এটা থাকে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। আচ্ছা, তাহলে এখন কর্টিকোট্রপিন রিলিজিং যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো কোথা থেকে রিলিজ হবে? আমাদের হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এটা কোথায় থাকে? হাইপোথ্যালামাস। এটাতে আমাদের প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াস আছে সেটা হাইপোথ্যালামাসে থাকে। এটা হচ্ছে স্ট্রেসে রেসপন্স করবে। স্ট্রেসে রেসপন্স করলে কী হবে? কর্টিকোট্রপিন রিলিজিং যে ফ্যাক্টরটা থাকে, কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর এটা রিলিজ করবে। আচ্ছা, এখন এই স্ট্রেসটা মেনলি কি? মেনলি হচ্ছে মেন্টাল স্ট্রেস হইতে পারে, হচ্ছে ফিজিক্যাল স্ট্রেস হইতে পারে, এটসেট্রা। তো এই যে সিআরএফ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপরে হচ্ছে কাজ করবে। এটা আবার ইন্ডিউসেস করবে কার সাথে? অ্যাসিটিএস এর সাথে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের সাথে। অ্যাসিটিএস অ্যাক্টিভেটেড অ্যাড্রিনোকর্টিক্যাল সেল টু প্রডিউস কর্টিসল বাই ইনক্রিজিং সাইক্লিক্যাল এএমপি, অ্যাডেনিন মনোফসফেট। তারপর হচ্ছে কর্টিসল হ্যাজ ডিরেক্ট নেগেটিভ ফিডব্যাক ইফেক্টস অন দ্য hypothalamus to decrease formation of CRF and the anterior pituitary gland to decrease formation of ACTH. Both of these feedbacks help regulate the plasma concentration of cortisol. That is, however, the cortisol concentration becomes too great, the feedback automatically reduce the ACTH towards normal control level. আচ্ছা, এখানটা হচ্ছে দুইটা ইফেক্ট কাজ করতেছে। একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, যেখানটা হচ্ছে হাইপোথ্যালামাস কী করবে? সিআরএফ ফরমেশনটাকে হচ্ছে কমাই দিবে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে অ্যাসিটিস ফরমেশনই কমাই দিবে। ঠিক আছে, এরকম এটা গেল। আচ্ছা, আমাদের ফরমেশন পর্যন্ত শেষ, সরি রেগুলেশন পর্যন্ত শেষ। এখন আসি হচ্ছে আমাদের নন মেটাবলিক যে কিছু কাজ ছিল। নন মেটাবলিক কিছু কাজের মধ্যে ছিল হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, ইফেক্টস অন ব্লাড সেলস অ্যান্ড ইফেক্টস অফ ইমিউনিটি। আচ্ছা, এখন অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট মেনলি আমাদের এখানটা হচ্ছে দুইভাবে কাজ করে। ঠিক আছে, এটা কাজ করবে হচ্ছে it can block the early stages of
দ্য ইনফ্লামেশন প্রসেস, therefore noticeable inflammation begins. আর একটা হচ্ছে if inflammation has already begins, it causes rapid resolution of the inflammation and increased rapidity of healing. দুইটা ক্ষেত্রে কাজ করে। একটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন শুরু হওয়ার আগেই ইনফ্লামেশন শুরু হয়েছে, বাট আমরা হচ্ছে টের পাইনি এখনো, এরকম একটা অবস্থা, বা ইনফ্লামেশন শুরু হবে হবে এরকম একটা অবস্থায় সে হচ্ছে কাজ করা শুরু করে। আর একটা হচ্ছে অলরেডি ওই যে কী বলে ইনফ্লেশন শুরু হয়ে গেছে, ইনফ্লামেশন শুরু হয়ে গেছে, এবং সেখান থেকে হচ্ছে ইনফ্লামেশন থেকে তারপরে এখানটা হচ্ছে সে কাজ করা শুরু করবে এবং আস্তে 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 আমাদের হিলিংটা বাড়ায় দেবে। আচ্ছা, মেইনলি আমাদের যখন হচ্ছে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হওয়ার আগে হচ্ছে মেনলি কী হয়, ঠিক আছে, জায়গাটা একটা ড্যামেজ হবে। আচ্ছা, একটা জায়গার ড্যামেজ হলো, সেই ড্যামেজের পর এখান থেকে কী হবে, রিলিজ ফ্রম দ্য ড্যামেজড টিস্যু of chemicals such as histamine, bradykinin, proteolytic enzyme, prostaglandins, leukotrienes, etc. এগুলো কী করবে, এগুলো হচ্ছে ইনফ্লামেশন প্রসেসটাকে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, এখন যখন ইনফ্লামেশন প্রসেসটা অ্যাক্টিভেটেড হলো তখন কী হবে, এখানটায় ব্লাড ফ্লো বাড়বে। ব্লাড ফ্লো বাড়লে এখানটায় production of the tissue inflamed area caused আচ্ছা, এই যে ব্লাড ফ্লোটা বাড়তেছে এটাকে বলতেছি হচ্ছে আমরা এরিদেমা। আচ্ছা, এই যখন এরিদেমা হবে তখন কী হবে, লিকেজ অফ লার্জ কোয়ান্টিটিস অফ almost pure plasma out of the capillaries into the damaged areas because of increased capillary permeability followed by clotting of the tissue fluid, thus causing non-pitting type of edema. আচ্ছা, যখন এখান থেকে হচ্ছে আমাদের সেলগুলো থেকে কী হয়ে যাবে, বেশি বেশি হচ্ছে প্লাজমা বের হয়ে আসবে। প্লাজমা বের হওয়ার কারণে এখানটা হচ্ছে অনেক বেশি ওই আশেপাশে হচ্ছে যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে হচ্ছে অনেক বেশি প্লাজমা জমা হয় এবং সেখানটা হচ্ছে ইডেমা ফর্ম করে এবং এই ইডেমাটা হবে হচ্ছে নন পেটিং ইডেমা। আচ্ছা, তারপরে কী হলো, এখানটায় ইনফিল্ট্রেশন অফ এরিয়া বাই লিউকোসাইটোসাইটস, এবং এই জায়গাটা হচ্ছে লিউকোসাইট দ্বারা ভর্তি হয়ে যাবে এবং আফটার ডেইজ অফ উইকস ইন গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু অফেন হেল্পস টু হিলিং প্রসেস। সেখানটা হচ্ছে ফাইব্রাস টিস্যু তৈরি হয় এবং ফাইব্রাস টিস্যুটা আমাদের হিলিংয়ে হেল্প করে। ঠিক আছে, এখন কর্টিসল কী করবে, কর্টিসল মেইনলি এ কাজ করবে হচ্ছে স্ট্যাবিলাইজ লাইসোজোমাল মেমব্রেন। লাইসোজোমের কাজ কি, লাইসোজোমে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে, এই প্রোটিওলাইটিক এনজাইমটা যদি হচ্ছে ড্যামেজ হয় তাহলেই সেই জায়গায় হচ্ছে আমাদের ইনফ্লামেশনটা শুরু হবে, কারণ সেখানটা থেকে হচ্ছে লিউকোট্রাইন্স। আচ্ছা, অ্যাট ফার্স্ট কী করবে, কর্টিসল স্ট্যাবিলাইজেস লাইসোজোমাল মেমব্রেন, মানে লাইসোজোমাল যে মেমব্রেনটা আছে সেটাকে সে হচ্ছে ব্রেকডাউন হইতে দিবে না। তারপরে হচ্ছে কর্টিসল ডিক্রিজ পারমিবিলিটি অফ দ্য ক্যাপিলারিস। আচ্ছা, এই যে এখানটায় যে হচ্ছে ক্যাপিলারিতে যে পারমিবিলিটি ছিল সেই পারমিবিলিটি কমাই দিবে। কর্টিসল ডিক্রিজ মাইগ্রেশন অফ হোয়াইট ব্লাড সেলস ইনটু দ্য ইনফ্লামড এরিয়া অ্যান্ড ফ্যাগোসাইটোসিস অফ দ্য ড্যামেজ সেলস। আচ্ছা, এই জায়গায় ডাব্লিউবিসিকে আসতে দিবে না এবং ফ্যাগোসাইটোসিসও হতে দিবে না, কারণ ফ্যাগোসাইটোসিস হলে এই জায়গায় ইনফ্লামেশনটা বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ এই জায়গায় হচ্ছে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল হচ্ছে কিসে কাজ করে, পাইরোজেন হচ্ছে সিক্রেট করে, ঠিক আছে। এই পাইরোজেন হচ্ছে আমাদের ফিভারটাকে হচ্ছে ইনক্রিজ করবে, যাই হোক আর কি, এই টাইপের কিছু একটা করবে, আমার মনে নেই। তারপরে আরেকটা কী করবে, কর্টিসল সাপ্রেস দ্য ইমিউন সিস্টেম কজিং লিম্ফোসাইট রিপ্রোডাকশন টু ডিক্রিজ মার্কলি, হচ্ছে টি লিম্ফোসাইটকে কমাই দিবে। আচ্ছা, কর্টিসল অ্যাটেনুয়েটস ফিভার মেনলি বিকজ ইট রিডিউসেস রিলিজ অফ ইন্টারলিউকিন 1 ফ্রম হোয়াইট ব্লাড সেলস। এই যে হোয়াইট ব্লাড সেল থেকে হচ্ছে ইন্টারলিউকিন 1টা তৈরি হবে, এটা কী করবে, এটা হচ্ছে আমাদের কর্টিসলের মাধ্যমে আমাদের ইন্টারলিউকিন যে 1টা আছে সেটাকে আসতে দিবে না। এটা যদি না আসে তাহলে আমাদের হচ্ছে জ্বরও হবে না, মানে জ্বর কমে যাবে আর কি, অ্যাটেনিউটস কমে যাবে, ঠিক আছে। এইভাবেই কর্টিসল হচ্ছে এটা একটা গ্লোবাল ইফেক্ট, সব জায়গায় কাজ করতে পারে, ঠিক আছে। কর্টিসল কজেস রিজলিউশন অফ ইনফ্লামেশন। আচ্ছা, যদি ইনফ্লামেশন শুরু হয়ে যায় তাহলে সেই জায়গায় যদি হচ্ছে আমরা কর্টিসল দিয়ে দিই তাহলে দেখা যাবে যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যেই সেই জায়গাটা হচ্ছে কমে গেছে এবং হিলিংটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর কি করবে, এটা হচ্ছে কর্টিসল ব্লক দ্য ইনফ্লামেটরি রেসপন্স টু অ্যালার্জি ক্রিয়েশন, কারণ সে হচ্ছে হিস্টামিনকে কমাই দিবে। যে কর্টিসল ইফেক্টলি প্রিভেন্টস shock and death as result of anaphylaxis condition. Whereas effects of blood cells on immunity in infectious disease. Infectious disease কি হবে, infectious disease হচ্ছে আমাদের ইউসিনোফিল এবং বেজোফিলের কাউন্টটা কমাই দিবে, কারণ এগুলো যদি হচ্ছে বেশি বাইরে যায় তাহলে আমাদের এখানটায় ইনফ্লামেশন হবে, সেই ইনফ্লামেশনটাকে হচ্ছে কমাই দিবে আর কি।
তারপর আর কি আছে, আর এখানটায় আমার কিছু নেই, শেষ। সামারিও, আচ্ছা আরেকটা জিনিস আছে, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস। আচ্ছা পারমিসিভ অ্যাকশনটা কি জিনিস? দ্য অ্যাকশন অফ সাম হরমোনস আর এক্সিকিউটেড অনলি ইন দ্য প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েডস, ইট ইজ কল্ড দ্য পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস। মানে গ্লুকোকর্টিকয়েডসের উপস্থিতিতে কিছু হরমোনের হচ্ছে কিছু হরমোন কাজ করবে, এটাই হচ্ছে গ্লুকোকর্টিকয়েডসের পারমিসিভ অ্যাকশন। এরপরে আর আমারই খুব বেশি কিছু নাই। আচ্ছা এইটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি হরমোন আর স্ট্রেস হরমোন। কারণ যখন হচ্ছে স্ট্রেস আসতেছে তখনই আমাদের ইমার্জেন্সি বা স্ট্রেসের সময় আমাদের কর্টিসল রিলিজ হচ্ছে, আমাদের অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন থেকে আমাদের সিআরএফ বা কর্টিসল রিলিজিং ফ্যাক্টরটাকে ছাড়তেছে। ঠিক আছে, কর্টিসল রিলিজিং ফ্যাক্টরটাকে ছাড়তেছে সিআরএফ, এর কর্টিসল না, কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, প্যারাভেন্ট্রিক্যাল নিউক্লিয়াস। এটা কি করবে, এটা হচ্ছে অ্যাসিটিএস সিক্রেশনকে বাড়ায় দিবে। ঠিক আছে, এবং এই অ্যাসিটিএস সিক্রেশন হচ্ছে অ্যাসিটিএস এসে হচ্ছে অ্যাডেনোকর্টিক্যাল যে সেলগুলো আছে সেগুলোকে হচ্ছে বলবে কর্টিসল তৈরি করার জন্য বা ইনক্রিজিং সেলুলার এমপি, সরি সাইক্লিক্যাল এমপি, ভুলভাল বলি। আচ্ছা সমস্যা নেই, তো এখানে শেষ। এরপরে আসতেছে হচ্ছে আমাদের মেলানিন পিগমেন্টেশন, গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হলে কী হবে? গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হলে হচ্ছে অ্যাডিসনস ডিজিজ হবে। ঠিক আছে, এখন অ্যাডিসনস ডিজিজ মেনলি অ্যাডিসনস ডিজিজ, রাইট? আচ্ছা এই অ্যাডিসনস ডিজিজ তো হচ্ছে আমাদের ইয়ার জন্য হয়, গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সরি যে মিনারেলোকর্টিকয়েডস কি ছিল, মিনারেলোকর্টিকয়েডস ওটাই তো, মিনারেলোকর্টিকয়েড অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, adrenal cortices to produce sufficient adrenal cortices. Addison's disease, Addison's disease mainly কি? Primary adrenal insufficiency is called Addison disease, which results from the inability of the adrenal cortex to produce sufficient adrenocortical hormones, and in this turn is most frequently caused by primary atrophy or injury to the adrenal cortex. আচ্ছা decreased adrenal secretion results increased ACTH secretion from pituitary gland. আচ্ছা মানে হইতেছে আমাদের যদি হচ্ছে হাইপো অ্যালডোস্টেরনিজম, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে কী হয়? আচ্ছা এখানটায় অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স সম্পর্কে একটু আলোচনা আছে। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স, এটা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন, হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন, একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেরন, আরেকটা হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন, আর একটা হচ্ছে অ্যান্ডোস্ট্রোডাইন সম্ভবত। আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনি আয়ন, অ্যান্ড্রোস্টেনিডাইন, এস্টেনিডাইন। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ অ্যাড্রেনোকর্টিক্যাল সিক্রেশন, এখানটায় হচ্ছে কি দেখা দিবে আমাদের প্রাইমারি অ্যাট্রফি যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডিসনস ডিজিজ হবে। অ্যাডিসনস ডিজিজ টোটাল মানে সবগুলোর জন্য আমাদের যদি পুরা অ্যাড্রেনাল কর্টেক্সের ঝামেলা হয় তাহলে সেখানে হচ্ছে অ্যাডিসনস ডিজিজটা আসবে, অ্যাডিসনস ক্রাইসিস বা অ্যাড্রেনাল ক্রাইসিস। Adrenal crisis is the acute manifestation of Addison's disease characterized by the sudden collapse occurring with critical need of extra glucocorticoids in time of the stress. This condition become fatal if not treated. That's exposure to even mild stress, hypoglycemia due to fasting, তারপর হচ্ছে ট্রমা, সার্জিক্যাল অপারেশন, তারপর হচ্ছে সাডেন উইথড্রল অফ গ্লুকোকর্টিকয়েড ট্রিটমেন্ট, এগুলো নিলেই হচ্ছে অ্যাডিসনস ক্রাইসিস। আচ্ছা মেইনলি অ্যাডিসনস ডিজিজ হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ইজ কল্ড অ্যাডিসনস ডিজিজ। প্রাইমারি ইনসাফিসিয়েন্সি, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে যদি আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সটাই না থাকে তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করবে না, এটাই বলছে, আর কিছু না। এখানকার কমন কজ কি হচ্ছে, অটোইমিউন একটা কজ আছে, টিউবারকুলোসিস আছে, এইচআইভি আছে,
মেটাস্টেসিস কার্সিনোমা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কজ, মানে হচ্ছে কেমনে বোঝা যাবে, হচ্ছে ওয়েট লস হবে, তারপর হচ্ছে ম্যালিস হবে, উইকনেস হবে, অ্যানোরেক্সিয়া হবে, হচ্ছে নাউসিয়া হবে, ভমিটিং হবে, ডায়রিয়া হবে, পোস্টারাল হাইপারটেনশন হবে, শক হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে, তারপর হচ্ছে হাইপোনাট্রিমিয়া হবে, হাইপার ক্যালসিয়ামিয়া হবে যদি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি বা কর্টিসল ইনসাফিসিয়েন্সি হয়। আচ্ছা, মিনারেল কর্টিকয়েডস ইনসাফিসিয়েন্সি হলে কী হবে, কর্টিসল ইনসাফিসিয়েন্সি, এটার ক্ষেত্রেও হাইপোটেনশন হবে, শক হবে, তারপর হচ্ছে হাইপোনাট্রিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে। তারপর হচ্ছে পিগমেন্টেশন অফ এসিটিএস এক্সেস যদি হয় তাহলে কী কী হবে, সান এক্সপোজড এরিয়াসে হচ্ছে পিগমেন্টেশন হবে, প্রেশার এরিয়াস, তারপর হচ্ছে পিগমেন্টেশন অফ সান এক্সপোজড এরিয়া, প্রেশার এরিয়া, পালমার ক্রিজেস, নাকেলস, মিউকাস মেমব্রেন, কনজাংটিভা, রিসেন্স স্ট্রাস এক্সেট্রা হবে। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স ইফিসিয়েন্সির ক্ষেত্রে কী হবে, ডিক্রিজড বডি হেয়ার অ্যান্ড লস অফ লিবিডো, ডিক্রিজড বডি হেয়ার অ্যান্ড লস অফ লিবিডো স্পেশালি ইন ফিমেল। ঠিক আছে, এটি। এখন হচ্ছে ইনভেস্টিগেশন কীভাবে করা যেতে পারে, একটা হচ্ছে শর্ট এসিটিএস স্টিমুলেশন টেস্টের মাধ্যমে, একটা হচ্ছে মেজারমেন্ট অফ এসিটিএস এর মাধ্যমে, একটা হচ্ছে লং এসিটিএস স্টিমুলেশন টেস্টের মাধ্যমে। আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ মিনারেল কর্টিকয়েডস, একটা হচ্ছে হাইপারক্যালেমিয়া ইজ কমন বাট নট ইউনিভার্সাল ইন অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি ইজ হাই, প্লাজমা অ্যালডোস্টেরন এটা হচ্ছে লো হয়ে যাবে, তাহলে শেষ। Other tests to establish the cause, auto antibodies against steroid secreting cells, হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ফুল বডি কাউন্ট, তারপর হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম টেস্ট, ব্লাড গ্লুকোজ টেস্ট, টেস্ট অফ গোনাডাল ডিসফাংশন, তারপর হচ্ছে প্লেন এক্সরে, আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যেতে পারে। ঠিক আছে, এবার এই জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কুশিং সিনড্রোম। এবার আমাদের মেইনলি হচ্ছে ফার্স্ট জিনিসটা যেটা দেবো সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি দুই প্রকার, একটা হচ্ছে সেকেন্ডারি, এই ক্ষেত্রে হচ্ছে এসিটিএস এর পরিমাণটা কমে যাবে, আর একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি হচ্ছে এডিসন্স ডিজিজ। প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে এসিটিএস রিলিজটা বেড়ে যাবে। এখানটা হচ্ছে সেকেন্ডারিটা কেন দেখা যায়, উইথড্রয়াল অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, আর একটা হচ্ছে হাইপোথ্যালামিক অর পিটুইটারি ডিজিজ। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি। আর প্রাইমারি হচ্ছে ডিরেক্ট যদি ওদেরকেই কাজ না করে, ওদের কর্টেক্সটাই না থাকে, এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, কুশিং সিনড্রোম কি জানিস, হাইপার সিক্রেশন বাই দ্য অ্যাড্রেনাল কর্টেক্স কজেস এ কমপ্লেক্স ক্যাসকেড অফ হরমোন কল্ড কুশিং সিনড্রোম। এখন হাইপার সিক্রেশন বাই অ্যাড্রেনাল কর্টেক্স causes complex cascade of hormone effects called Cushing syndrome. Can we describe abnormalities amount of cortisol but excess secretion of the androgens may also helps, may also causes important effects. Mainly এখানটায় যদি হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েডস বা কর্টিসল, যদি হচ্ছে কর্টিসলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই কুশিং সিনড্রোম দেখা দিতে পারে। Causes increased glucocorticoid level, prolonged administration of exogenous glucocorticoid, adenomas of anterior pituitary, এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হচ্ছে সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ এসিটিএস, অনেক বেশি এসিটিএস তৈরি হবে, এবং হচ্ছে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কী করবে, এই এসিটিএসগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন থেকে আসবে এবং এটা হচ্ছে আমাদের সিআরএফকে বাড়ায় দিবে। ঠিক আছে, সিআরএফ যদি বাড়ায় দেয় তাহলে সেক্ষেত্রে কুশিং সিনড্রোম তো হবেই। অ্যাবনর্মাল ফাংশন অফ হাইপোথ্যালামাস দ্যাট কজেস হাই লেভেলস অফ সিআরএফ, তারপর হচ্ছে অ্যাক্টোপিক সিক্রেশন অফ এসিটিএস, হচ্ছে অ্যাডেনোমাস অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। এখন যদি হচ্ছে আমাদের কাছে হচ্ছে কোনো কুশিং সিনড্রোমের কোনো পেশেন্ট আসে তাহলে হচ্ছে কীভাবে দেখা যায়, এটা হচ্ছে মুন ফেস ডিউ টু ডিপোজিশন অফ দ্য ফ্যাট ইন দিস ফেস, তারপর হচ্ছে বাফেলো হাম ডিউ টু ডিপোজিশন অফ ফ্যাট ইন দ্য ব্যাক অফ দ্য নেক, তারপর হচ্ছে পেন্ডুলাস অ্যাবডোমেন ডিউ টু ডিপোজিশন অফ ফ্যাট ইন দ্য অ্যাবডোমেন, তারপর হচ্ছে রেডিশ পার্পল অ্যাবডোমিনাল স্ট্রি, হচ্ছে অ্যাকনি, হিস্ট্রিজম অ্যান্ড এক্সেস গ্রোথ অফ ফেশিয়াল হিয়ার, ওয়েস্টিং অফ উইকনেস অফ প্রক্সিমাল থাই মাসলস, ওয়েস্টিং অ্যান্ড উইকনেস অফ প্রক্সিমাল থাই মাসল, অস্টিওপোরোসিস দেখা যাবে, পুর ওন্ড হিলিং দেখা যাবে, হাইপার টেনশন দেখা যাবে, আর একটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ অ্যাড্রেনাল টিউমার, সার্জিক্যাল রিমুভাল অফ পিটুইটারি টিউমার্স অর ডিস্ট্রাকশন অফ দ্য টিউমার বাই রেডিয়েশন। তাহলে হচ্ছে অ্যাড্রেনাল শেষ। হচ্ছে অ্যান্ড্রোজেনিটাল হরমোন, এখানটায় হচ্ছে আর কিছু নেই। এবার না, মোটামুটি শেষ। এখন হচ্ছে আমাদের এখানটায় মাঝে মাঝে বলে যে কুশিং সিনড্রোম এবং মিক্সিডিমার ভিতরে হচ্ছে পার্থক্যটা কি। কুশিং সিনড্রোম এবং মিক্সিডোমাতে কী হয়, হাইপার সিক্রেশন অফ গ্লুকোকর্টিকয়েড, এখানটায় হচ্ছে হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট, মিক্সিডোমার ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হবে। এক্ষেত্রে হচ্ছে কুশিং সিনড্রোমে মুন ফেস দেখা যাবে, এখানটা হচ্ছে মিক্সিডোমাতে হচ্ছে পাফি ফেস বা ইডিমাটাস ফেস দেখা যাবে। বাফেলোহাম থাকবে, এই ক্ষেত্রে হচ্ছে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কী কী থাকবে, বাফেলোহাম থাকবে, পেন্ডুলাস অ্যাবডোমেন থাকবে, অস্টিওপোরোসিস হবে, বাট মিক্সিডোমাতে এগুলো হবে না। ভয়েস হচ্ছে কুশিং সিনড্রোমে নর্মাল থাকবে, মিক্সিডোমাতে হচ্ছে হাস্কি থাকবে, হাস্কি ভয়েস, হাস্কি অ্যান্ড স্লো ভয়েস থাকবে, হচ্ছে কোর্স অ্যান্ড স্পেয়ার শেয়ার এখানে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, আর মিক্সিডোমাতে
মিক্সিডিয়ামাতে হচ্ছে কোর্স অ্যান্ড স্পার্সার থাকবে। আচ্ছা, ব্লাড লেভেল অফ হরমোনস, এক্ষেত্রে হচ্ছে প্লাজমাতে প্লাজমা কর্টিসল লেভেল বেড়ে যাবে, এবং হচ্ছে মিক্সিডিয়ামাতে কী হবে, প্লাজমা থাইরোক্সিন লেভেলটা হচ্ছে কমে যাবে। ট্রিটমেন্ট রিমুভাল অফ অ্যাড্রেনাল টিউমার, এখানটা হচ্ছে ওরাল ইনজেকশন অফ ট্যাবলেট কন্টেনিং থাইরোক্সিন। শেষ। আর হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা আমাদের লাগে না, এটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই। সো মোটামুটি এ পর্যন্তই। গুড বাই।